হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল হোম মাই ইলেকট্রিক্যাল। তোমরা যদি এসএসসি জেই আরআরবি জেই এইসব সেন্ট্রাল এক্সামগুলো যেগুলো আছে সেই সব এক্সামের ফাইনাল মেরিট লিস্ট যদি ভালোভাবে লক্ষ্য করো তবে বুঝতে পারবে যে সেসব জায়গায় বাঙালি স্টুডেন্টদের সিলেকশন রেশিও কিন্তু তুলনামূলকভাবে কম, নন বেঙ্গলি স্টুডেন্টদের তুলনায় কম। এটা কম কেন? তবে কি বাঙালি স্টুডেন্টদের মেরিট কম? এটা কিন্তু নয়, বাঙালি স্টুডেন্টদের মেরিট যথেষ্ট আছে, যতটা প্রয়োজন ততটাই আছে। তবে পার্থক্যটা হচ্ছে মাইন্ডসেটের। সেই সব মাইন্ডসেট সম্বন্ধে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আমাদের যে প্রথম পয়েন্টটা আমি আলোচনা করব, সেই প্রথম পয়েন্টটা হচ্ছে নট কনসিস্টেন্ট এনাফ। মানে বাঙালি স্টুডেন্টরা বা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা নট কনসিস্টেন্ট এনাফ, মানে যতটা কনসিস্টেন্ট হওয়া প্রয়োজন ততটা নয়। মানে তোমার ধরো কোনো স্টুডেন্ট 1 বছর 6 মাস খেটে ভেবে নিল আমার দ্বারা হবে না, আমি পারবো না, ভ্যাকেন্সি নেই, কি করে হবে, এসব কথা ভেবে নেয়। দিয়ে তারপর তারা কি করে, কোনো প্রাইভেট জবে যোগদান করে দেয় বা কোনো দোকান খুলে নেয় বা ভাবে যে যা হয় দেখা যাবে। এটা কিন্তু নয়, একদমই এই মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে আমাদের। আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা কথা বলি, যে আমি যখন গভ জবের প্রিপারেশন নিতাম তখন ঝাড়খণ্ড উর্জা মানে বিজলি বিভাগে ঝাড়খণ্ড উর্জাতে পরীক্ষা দিতে গিয়েছিলাম, ঠিক আছে। ওখানে একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে এসেছিল তেলেঙ্গানা এসেছিল কি জেনারেল কামরাতে বসে বসে এসেছিল, সারা রাত বসে বসে এসেছিল, এসে সকালবেলায় পরীক্ষা দিয়েছিল। পরে আমি তার সঙ্গে যোগাযোগ রেখে জানতে পারি যে সেই ছেলেটা মানে সেই ক্যান্ডিডেটটা এক্সাম ক্র্যাক করেছিল। তো আমি তাকে এক কোশ্চেন করেছিলাম যে তোমরা এত দূর থেকে বা তুমি এত দূর থেকে এক্সাম দিতে আসছো। সে তখন বলেছিল যে আমাদের স্টেটে বছরে একটা 2 বছরে একটা ভ্যাকেন্সি বেরোয়, তাও আবার কম বেরোয়। তো আমার নিজেদেরকে মোটিভেট রাখার জন্য বিভিন্ন স্টেটে যে পরীক্ষা দিই, তাতে হয় হবে না হয় না হবে, তাতে হয় হবে না হয় না হবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলছি না যে বিভিন্ন স্টেটে যে ঘুরে ঘুরে পরীক্ষা দাও বা কি করবে সেটা তোমাদের ব্যাপার। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে মাইন্ডসেটের ব্যাপার। মানে এরকম মাইন্ডসেট দরকার, নন বেঙ্গলি স্টুডেন্টদের কিন্তু এরকমই মাইন্ডসেট থাকে। তারা শুধুমাত্র স্টেটের ভ্যাকেন্সির উপর বসে থাকে না, তারা সেন্ট্রাল এক্সামও দেয় এবং বিভিন্ন স্টেটের যে এক্সাম দেয় তাতে হয় হবে না হয় না হবে, আমার তো কনসিস্টেন্ট বজায় থাকবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, নট কনসিস্টেন্ট এনাফ। এরপরে আমাদের যে দ্বিতীয় পয়েন্ট আছে, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে টেন টু হায়ার এডুকেশন। হ্যাঁ, হায়ার এডুকেশন না, বলছি না যে হায়ার এডুকেশন করা খারাপ, যে তুমি এমটেকও করো, বিটেক করো, পিএইচডি করো, সব করো, কিন্তু আমি যেটা বলছি যে পরীক্ষায় শুধু ডিপ্লোমা এলিজিবেল সেই পরীক্ষায় কিন্তু ডিপ্লোমা প্লাস বিটেক করো বা ডিপ্লোমা প্লাস বিটেক প্লাস এমটেক যাই করো, তাতে কিন্তু এক্সট্রা এজ তোমাকে দেবে না, এক্সট্রা সুবিধা তুমি পাবে না। তোমার এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে ডিপ্লোমা, তো ডিপ্লোমা এনাফ। হ্যাঁ, তোমার যদি প্যাশন থাকে অবশ্যই তুমি বিটেক এমটেক সব করো, বিটেক এমটেক পিএইচডি তোমার ইলেকট্রিক্যাল বা যার যেরকম ডোমেন, সেই ডোমেনে যদি তোমার প্যাশন থাকে তুমি এমটেক করো, বিটেক করো, পিএইচডি সব করতে পারো, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে যে এলিজিবল ক্রাইটেরিয়া আছে সেটাই না। তো এরকম মাইন্ডসেট নন বেঙ্গলিদের নেই, কিন্তু তা বলে আমি বলছি না নন বেঙ্গলি স্টুডেন্টরা হায়ার এডুকেশন করে না, করে, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা শুধুমাত্র হায়ার এডুকেশন যেটা এলিজিবল ক্রাইটেরিয়া তার চেয়ে বেশি হায়ার এডুকেশন করে তারা টাইম নষ্ট করে না। তো এটা ভেবে নিও না যে হায়ার এডুকেশন করা খারাপ, হায়ার এডুকেশন অবশ্যই করো, কিন্তু দেখে নিও তোমার লক্ষ্যটা কি। তোমার লক্ষ্যটা যদি গভ জব হয় তো তোমার যেটা এলিজিবল ক্রাইটেরিয়া আছে সেটাই তোমার এনাফ। প্যাশন থাকলে হায়ার এডুকেশন অবশ্যই করতে পারো। তো আমাদের যে পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে নো ইম্পর্টেন্স টু নন টেকনিক্যাল। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নো ইম্পর্টেন্স টু নন টেকনিক্যাল। নো ইম্পর্টেন্স টু নন টেকনিক্যালটা হচ্ছে আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের যে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, সেটার সেই পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা। আমাদের নন টেকনিক্যাল সাবজেক্টে কিন্তু এক্সাম ক্র্যাক করায়, এটা বাস্তব ব্যাপার। মানে তোমার যে ডোমেন আছে সেই ডোমেনে সবাই সব রকম জানে, মোটামুটি ভালোই নম্বর পাবে, কিন্তু আসলে যেটা প্রোভাইড করবে আমাদের নন টেকনিক্যাল সাবজেক্ট। নন টেকনিক্যাল সাবজেক্টকে নেগলিজেন্স করা একদমই উচিত নয়। এটা আমি বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, নন টেকনিক্যাল সাবজেক্টকে একদম নেগলিজেন্স করা উচিত নয়, ঠিক আছে। তো পরের যে পয়েন্টটা হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে লেস অ্যাডাপ্টেবিলিটি ইন দ্য সেন্স
ইন দ্য সেন্স লেস অ্যাডাপ্টেবিলিটি মানে হচ্ছে ধরো তুমি ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, ঠিক আছে, তুমি মালধাতার আমলের সেই ইলেকট্রিক্যাল মানে ভেবে রেখেছো, ইলেকট্রিক্যাল মানে মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, সার্কিট থিওরি, এসবই ভেবে রেখেছো। কিন্তু এক্সাম সিনারিও চেঞ্জ হয়ে গেছে, এখন তোমার পিএলসি, স্কাডা, তারপরে এস্টিমেট কস্টিং, এরকম যেসব আমাদের যে সাবজেক্টগুলো আগে থেকে গুরুত্ব দিতাম না, সেই গুরুত্ব না দেওয়াটাই এখনকার দিনে কিন্তু আমার সবচেয়ে এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাঙালি স্টুডেন্টরা সেই অ্যাডাপশনটা করতে পারছে না। অ্যাডাপশন মিনস ইলেকট্রিক্যাল মেশিন, তারা মানে তারা ভাবছে আমরা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট মানে আমাদের ইলেকট্রিক্যাল মেশিন, পাওয়ার সিস্টেম পড়লেই এনাফ হয়ে যাবে। কিন্তু এক্সাম সিনারিও চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করতে পারছে না। এই সেন্সেই আমি এখানে লেস অ্যাডাপ্টেবিলিটি পয়েন্টটা যোগ করেছি, ঠিক আছে। তো তারপরে পয়েন্টটা যেটা হচ্ছে লেস ফেথ ইন মক টেস্ট। তারা মক টেস্ট দেওয়া মানে তারা মানে বাঙালি স্টুডেন্টরা মক টেস্ট দেওয়াটাকে ওয়েস্ট অফ টাইম মনে করে। এটা আমি বলছি না সব স্টুডেন্টই করে, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু লেস ফেথ ইন মক টেস্ট। তারা শুধু হার্ডওয়ার্ক করে যায়, হার্ডওয়ার্ক মিনস পড়ে যায়। কিন্তু এই মক টেস্টটি কিন্তু আমাদের প্রতিনিয়ত সেলফ অ্যাসেসমেন্ট করতে সাহায্য করবে। আমার একটা পরিচিত বন্ধু আছে, সেই বন্ধুটা প্রচুর হার্ডওয়ার্ক করে, দিনে 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়ে, কিন্তু সে 5 বছর ধরে খেটে আসছে, কিন্তু চাকরি ক্র্যাক করতে পারছে না। সে আমার সঙ্গে যোগাযোগ করলো এবং তাকে আমি মানে কি করবো সে না করবো জিজ্ঞাসা করছিল। আমি তাকে বললাম যে ভাই তুই মক টেস্ট দিস? সে বললো মক টেস্ট দিই না। তো মক টেস্ট দিয়ে কি হবে? আমি নিজেই মক টেস্ট বানাই, নিজেই দিই। সেসব করলে কিন্তু হবে না ভাই। মক টেস্ট হচ্ছে তোমার সেলফ অ্যাসেসমেন্টের একটা জায়গা। মক টেস্ট আমাদের এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্ক দুটোই লাগবে। তুমি হার্ডওয়ার্ক করছো, তোমার মেরিটে তুমি হার্ডওয়ার্ক করছো, কিন্তু স্মার্ট ওয়ার্ক করার জন্য এই মক টেস্টের প্রয়োজনীয়তা কিন্তু প্রচুর। তো মক টেস্ট দিতে হবে, তুমি পড়ো তার সঙ্গে সঙ্গে মক টেস্ট দিতে হবে। যে তুমি ভাবছো যে আমার ইলেকট্রিক্যাল মেশিনের ইন্ট্রোডাকশন কমপ্লিট হয়েছে, আমার ট্রান্সফরমার কমপ্লিট হয়েছে, আমি পুরোটা কমপ্লিট করে তারপর মক টেস্ট দেবো, সেটা নয়। তোমার ট্রান্সফরমার কমপ্লিট হয়েছে, ট্রান্সফরমার দেখো কি কোশ্চেন আছে, কি কি কোশ্চেন আমি পারছো, এভাবে তুমি মক টেস্ট দিতে থাকো। তারপর যখন কমপ্লিট হয়ে যায় ফুল মক টেস্ট দিও। এখন সেকশন ওয়াইজ মক টেস্ট দিও, টেস্ট দিও, সেসব তো অ্যাভেলেবেল আছে বিভিন্ন অ্যাপে, সেগুলোতে অ্যাভেলেবেল আছে যে সেকশনাল মক টেস্টও দেওয়া যায়, ফুল মক টেস্টও দেওয়া যায়, আবার চ্যাপ্টার মক টেস্টও দেওয়া যায়। তাই আমি তোমাদেরকে বলবো মক টেস্টটা ভালোভাবে দিও। তো বলছি না বেশিরভাগ স্টুডেন্ট দেয় না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট দেয়। আমি কিছু কিছু স্টুডেন্টের কথা বলছি, ঠিক আছে। তো এটা তোমার মক টেস্ট দিতে থাকো। তো তারপরে পয়েন্ট আছে নেগেটিভ মানুষের সাথে মেলামেশা। এটা কিন্তু মানে সবচেয়ে বেশি খতরনাক, ডেঞ্জারাস, নেগেটিভ মানুষের সাথে মেলামেশা। নেগেটিভ মানুষেরা অনেক কথা বলবে যে চাকরি হবে না, ভ্যাকেন্সি নেই, হ্যান নেই, ত্যান নেই, এসব বলবে। কিন্তু আমি একটা কথা বলছি, কেউ যদি ঠিকভাবে প্রিপারেশন নেয় তার 100% চাকরি হবে। তো আমি বলছি না তোমার 1 বছরই হবে, প্রথম বছরই ক্র্যাক করবে, 6 মাস বাদেই ক্র্যাক করবে, সেটা নয়। আমাদের এই গভ জবের প্রিপারেশনটা হচ্ছে অনেকটা টেস্ট খেলার মতো, টেস্ট ক্রিকেট খেলার মতো। যে প্রথম ইনিংসে রান না এলো, সেকেন্ড ইনিংসে এলো না, কিন্তু আসবে, থার্ড সেশনে আসবে। ফার্স্ট সেশনেও রান না এলো, সেকেন্ড সেশনে রান না এলো, তুমি যদি ঠিক করে ক্রিজে পড়ে থাকো তোমার থার্ড সেশনে রান আসবে, আসতে বাধ্য। এটাই হচ্ছে গভ জবের প্রিপারেশন আর টেস্ট ক্রিকেটের মধ্যে সিমিলারিটি। তো টিকে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। নেগেটিভ মানুষের সাথে মেলামেশা হবে। নেগেটিভ মানুষ অনেক রকম কথা বলবে, কিন্তু তুমি যদি ভালোভাবে একটা জায়গা তুমি পার করতে পারো, তোমার এক্সাম ক্র্যাক হবেই, এটা 100%, কেউ রুখতে পারবে না, ঠিক আছে। তো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা বন্ধ করো। নন বেঙ্গলি স্টুডেন্টরা কিন্তু সেই ক্ষেত্রে অনেক আলাদা, নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করে কিন্তু তাদের কথা মাথায় ঢোকায় না। এটা আমি আমার এক্সপিরিয়েন্স অনুসারে আমার অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলে বুঝেছি। আমার তো গভ জবের এক্সাম মানে এক্সপিরিয়েন্সটা ভালোই হলো, কম করে 15টার বেশি এক্সাম দিয়েছি, তার মধ্যে অন্তত 6টা এক্সামে ক্র্যাক করেছি, 4টে নন টেকনিক্যাল, 2টো টেকনিক্যাল, ঠিক আছে। কিন্তু আমি কিছু ফ্যামিলি কন্ডিশন হওয়ার জন্য আমি টেকনিক্যাল ফিল্ডে জয়েন করেছি, এবং পরে বুঝতে পারছি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি আমার সেদিনের সিদ্ধান্তটাই ঠিক ছিল। প্রথম কিন্তু খারাপ লাগতো আমার, প্রথম টেকনিক্যাল ফিল্ডে আসার অতটা ইচ্ছা ছিল না, কারণ আমার কেপিএসআই, ডব্লিউপিএসআই আমি ক্র্যাক করছিলাম, ওখানে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু পরের দিকে যত বয়স বাড়ছে পরে বুঝতে পারছি। যাই হোক, এটা আমার কথা, কিন্তু আমি যেটা মোদ্দা কথা, নেগেটিভ মানুষের সাথে মেলামেশা বন্ধ করো, ঠিক আছে। তো পরের যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা আছে মোড এনজয়মেন্ট লেস স্টাডি। এটা যাই হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের 12 মাসে 13 পার্বণ, তোমরা সবাই জানো। তো 12 মাসে 13 পার্বণ হওয়ার জন্য কিন্তু
আমাদের যে ক্যান্ডিডেটরা আছে, যেসব এক্সাম দেবে, সেসব ক্যান্ডিডেটরা মোর এনজয়মেন্ট, তারা স্যাক্রিফাইস করতে রাজি নয়। আমার এমনি অনেক স্টুডেন্ট, মানে বেঙ্গলি স্টুডেন্টদের সঙ্গে পরিচয় আছে, তারা খেটেই যাচ্ছে, 2-3 বছর ধরে খেটেই যাচ্ছে। তাদের সঙ্গে যখন কথা হয়, তারা বলে যে আমরা দুর্গাপুজোর দশমীর দিনে শুধুমাত্র ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি। এরকম অনেক স্টুডেন্টও আছে, কিন্তু আমি বেশিরভাগ স্টুডেন্টদের কথা বলছি, মোর এনজয়মেন্ট লেস স্টাডি। তাদের ক্ষেত্রে দেখা যায় মোর এনজয়মেন্ট, তারা এনজয়মেন্ট বেশি করে কিন্তু কম পড়াশোনা করে। কিন্তু ভাই, তোমার সরকারি চাকরির প্রিপারেশন 3 বছর হোক 4 বছর হোক, সেটা কিন্তু তোমার ডিসাইড করবে লাইফটা। তো 3 বছর 4 বছর তো এনজয়মেন্ট গুলো স্যাক্রিফাইস করাই যায়, কারণ এই 3 বছর এনজয় করলে সারা জীবন তুমি এনজয়মেন্ট করতে পারবে। ঠিক আছে, তো আমাদের যে যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো তোমাদের সব কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমাদের বিভিন্ন এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে, শুধুমাত্র স্টেট এক্সাম নয়, সেন্ট্রাল এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রেও এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যে আমাদের লেস অ্যাডাপ্টেবিলিটি, অ্যাডাপ্ট করো ভাই, আমি আগে বলছি অ্যাডাপ্ট করো, লেস ফেথ ইন মক টেস্ট দিও, নেগেটিভ মানুষের সাথে মেলামেশা কম করো, পড়াশোনাটা ভালোভাবে করো। তো এই থাক আজকের ভিডিও, এখানে সমাপ্ত করা যাক। তো আবার কোনো পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা করো, আর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো একটু ভেবে দেখো। ঠিক আছে, চলো বাই, আবার কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেখা হবে।